থাকে না, কিন্তু কেউ ছেড়ে কথা বলে না। দেখবেন ওই বিউটি পার্লারে গিয়ে হ্যাঁ বেশ ভালো করে জাতালো অলকা করে নিয়ে চলে আসে। আর বিউটি পার্লারে যে করে নিয়ে আসে না, খরচা করে নিয়ে আসে, তাই সে মেয়ে যখন অন্য একজনের সঙ্গে কথা বলবে, তো জানিস হ্যাঁ আমার কি না ওই কালকে আমার বাবা ওই হাটে যাবে, আমার জন্য একটা ভালো চুড়িদার আনবে। হ্যাঁ ওই করে কথা বলে বিনিয়ে আর আসল ব্যাপারটা কি, মানে বিনিয়ে কথা বলা আর এই মাথাটা নাড়ানো, মানে অলকাটা হ্যাঁ দোদুল্যমান অবস্থায় দুলবে, দেখতে ভালো লাগবে, মানে বোঝাতে চাইছে দেখ আমি কি করে এনেছি, দেখ করে মাঝে মাঝে দেখলে হবে না। খরচা আছে গোবিন্দের, কিন্তু একেবারে জন্মসূত্র থেকেই টলমলয় অলকাতি লোক ভালো ঝলক, টলমলয় অলকাতি লোক বুকে ভালো জগে, টলমলয় অলকাতি লোক বুকে ভালো কয়ে, টলমলয় অলকাতি লোক ভালো ঝলকই, টলমলয় অলকাতি লোক ভালো ঝলকয়ে, ভাঙো কি ধনুয়া ধুনা, ভাঙকে ধনুয়া ধুনা, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, দুর্মতে বিবদ নলমতি লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসম সরবা, আরে বিষম কুসম সরবা, বলে সেই ভুলেছি যে দেখেছে সে ভুলেছে, যে দেখেছে সে ভুলেছে, আমার বধূ যে দেখেছে সেই ভুলেছে, আমার বদর সেই বলেছে। গোবিন্দের এই যে বান বিষমকু সমসর বান, মানে নয়ন বান যার দিকে দিয়েছে সে জাত কলমান ভুলে গিয়ে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দের যুগল চরণে বিকিয়েছে সমলে। হরিবল হরিবল হরিবল। আর বান্ধুলি বন্ধু অধরে মধুমা কল মধুর মধুর মৃদু হাস, জয় সে আমদ মদন মথ মন্থর ভনত হে গোবিন্দ দাস। এই যে গোবিন্দের যে অধরটা একেবারে হাসি মাখা। বান্ধুলি বন্ধু অধরে মধুমা খালো, বান্ধুলি ফুলের মতো টুকটুকে ওষ্ঠ যুগল, যার মধ্যে হাসিতে ভরা। গোবিন্দ আগে হাসে, কথা বলে, কথা বলতে হাসে, কথা বলার পরেও হাসে। কিন্তু আমরা যখন কথা বলি হাসির যদি হই তাহলে একেবারে লুটিয়ে পড়ে যাই, আর হাসির যদি না হয় এইভাবে মুখটা বাঁকিয়ে পড়ে থাকে। কেমন দেখি? হাসির না হলে মুখটা ভারী করে বসে থাকি, পানের বাটার মতো গালটা করে বসে থাকি। কিন্তু গোবিন্দ আমার তা নয়, হেসে হেসে কথা কয়, হেসে কথা কয়, 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 ওরে আগে হাসি পরে কথা, হেসে হেসে কথা কয়, আগে হাসি পরে কথা, হেসে হেসে কথা কয়, আগে হাসি পরে কথা, হেসে হেসে কথা কয়, আগে হাসি পরে কথা। ওরে কি কল তার কোনো কথা, ওরে কি বলবো তার কোনো কথা, ওরে কি বলবো তার কোনো কথা, ওরে কি বলবো তার কোনো কথা, হেসে হেসে কথা কয়, হেসে হেসে কথা কয়। এ হলো রূপের পথ। এবার দেখুন রূপের বলা না, রূপের যে লীলা বা রূপ বর্ণনা, যে এত সুন্দর সুন্দর পদ, এই পদ পদাবলীগুলো ব্যাখ্যা যদি করা যায় খুব মাধুর্যময়। এবার যদি ব্যাখ্যাটা
বা অর্থটা যদি না বোঝানো যায় তাহলে হয়তো 7 থেকে 8খানা পদ গাওয়া যাবে, অবশ্যই যাবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, রূপ, আক্ষেপ এবং অনুরাগ। রূপের কথা বলতে হবে, রাধারানীর আক্ষেপ জাগবে, তার একটা পদ এবং অনুরাগের একটা পদ, কমপক্ষে 3খানা পদ গাইতেই হবে, না হলে কিন্তু বাবা হবে না। তাহলে এই রূপের যে পদ, রূপ বর্ণনার পদটা আমি এখানেই রাখলাম, ঠিক আছে? এবার আক্ষেপে চলো, এগুলো বুঝতে হবে। এইবার রূপের কথা বলতে বলতে রাধারানী আমার আক্ষেপে মেতে উঠেছে, বলছে সখী রে, তোরা বারবার বলেছিলি বারবার যমুনাই জলে আনতে যাস না, যাচ্ছে না বারবার ওই বংশীর ধ্বনি শ্রবণ করিস না, শ্রবণ আরে বারে বারে কদম বনে চেয়ে থাকিস না। তখন তোরা শুনিসনি, তখন তুই শুনিসনি রাধে, আমরা বারবার বারণ করেছিলাম, এইবার ওই রূপে নয়ন দিয়ে তোর এমন হলো, বুঝতে পারছি। ধরে বল আগো। আচ্ছা, এখানে যারা আছি আমাদের মধ্যে কেউ কি গোবিন্দের রূপে আসক্তই হয়েছ? কি জানি। আচ্ছা, গোবিন্দ কি কোনোদিন ভজেছি? গোবিন্দ কোনোদিন ভজা হয়েছে? হয়েছে কি জানি। আচ্ছা, ভজার আগে দীক্ষা দেওয়া হয়েছে? কি জানি। আচ্ছা, এটা কি জানি বলতে হবে না, আমি দেখতে পাচ্ছি যাদের গলায় তুলসীর মালা আছে অবশ্যই দীক্ষা নেওয়া হয়েছে। কেউ কেউ মনে মনে ভাববে আমাদের সময় হয়নি, নিলেই হলো। দীক্ষা নেওয়ার সময় যখন হবে ঠিক নেব। হরি বল। দীক্ষা নেওয়ার সময় লাগে না। লাগে কি বাবা? সময় লাগে না। তো আমি একদিন ওই আমার গুরুপাঠে আছি, মানে নিত্যানন্দ ধাম, যেখানে আমার নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম। একচক্রা ধাম নাম শোনা আছে তো? একচক্রা ধাম শোনা নাই? আরে কাছেই তো। রার দেশ নাম একচক্রা ধাম, হারায় পণ্ডিতের ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। শোনা নাই? এই গানগুলো শোনা নাই? শুনতে হবে এগুলো। আচ্ছা, গৌরাঙ্গের জন্ম কোথায়? আস্তে, কোথায় জন্ম? নদিয়ায়। আর নিত্যানন্দের জন্ম কোথায়? এটা তো আমরা বাংলার মানুষ, এটা তো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, অন্য রাজ্যে যাই তারা বলতে পারে না, বলে ফেলে, ঝট করে বলে ফেলে নদিয়ায়। কোথায় নদিয়ার জন্ম? এই নিত্যানন্দের জন্ম নদিয়ায় কি করে হয়? নিত্যানন্দের জন্ম হচ্ছে বীরভূমে, এই তো সামান্য কাছেই বীরভূম। একচক্রায় জন্ম হয়েছে। আমার নিতাই ঠাকুরের জন্ম হচ্ছে একচক্রা ধামে। দেখো, আমরা ভাগ্য ফলে এই পশ্চিমবাংলায় জন্ম নিয়েছি। এই যে কলিযুগের নিতাই গৌর দুই ভাই, এই জন্ম হচ্ছে পশ্চিমবাংলায়। আর এই বাংলার মাটিতে আমরা, বাংলার হাওয়া খেয়ে, আমরা বাংলার জল খেয়ে আমরা মানুষ হয়েছি, আমাদের এই জীবনটা গড়ে উঠেছে। এটা কিন্তু বিরাট সৌভাগ্যবান নিজেকে বলে মনে করি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তো নিত্যানন্দের জন্ম হচ্ছে বীরভূমে, ওখানেই আমার গুরুপাঠ, ওখানে আমি আশ্রয় নিয়েছি। তো একদিন গুরুদেবকে জিজ্ঞাসা করছি, বাবা দীক্ষা নেওয়ার সময়, বলছে ওরে এর কোনো সময় লাগে না। তার মানে হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গেই যদি দীক্ষা দেওয়া হয় সবচেয়ে ভালো। বোঝা গেল? জন্মের সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়া সবচেয়ে ভালো। দীক্ষা না দিলে মানব জন্ম সফল হবে না। তো আমার গুরু গোসাই বলল কি, নারী সঙ্গ তৈল গাই মৎস্য যদি খায়, তথাপি তাহার বৈষ্ণবত্ব কভু নাহি যায়। দেবতা নির্মাল্য আর সত্যান্ন সেবনে, তথাপি তাহার বৈষ্ণবত্ব যায় দিনে দিনে। হরিবল হরিবল।
নারী সঙ্গ লাভ করলে তেল মাখলে বৈষ্ণবত্ব যায় না, মাছ খেলে বৈষ্ণবত্ব যায় না। মায়াপুর, নবদ্বীপ, অগ্রদ্বীপ ওদিকে যদি যাওয়া যায়, বড় বড় আশ্রম আছে, যে আশ্রমের বাবাজিরা উৎসব অনুষ্ঠান করে 2 দিন 4 দিন 5 দিন ধরে, শেষের দিনে মৎস্যমুখ করায় ভক্তদেরকে। তাহলে কি বোঝা গেল? নারী সঙ্গ লাভ করলে বৈষ্ণবত্ব যায় না, দীক্ষা নেওয়া হয়। মাছ খেলে বৈষ্ণবত্ব যায় না, দীক্ষা নেওয়া হয়। তেল মাখলে বৈষ্ণবত্ব যাওয়া হয় না, যায় না, দীক্ষা নেওয়া হয়। এইবার বৈষ্ণবত্ব যাই কোথায় এটা জানতে হবে। দেবতা নির্মাল্য আর সাধান্য সেবনে, তথাপি তাহার বৈষ্ণবত্ব চাই দিনে দিনে। দেবতাকে কিছু একটা দিলাম, হয় মালা হোক, হয় একটা মিষ্টি হোক, হয় একটা ফল হোক, হয় একটা কাপড় হোক, গামছা হোক, সেটা হলো দেবতা নির্মাল্য। এবার সেটা আমি যদি গ্রহণ করি, ওই ঘর না জেনে যদি গ্রহণ করতে যাই, তাহলে অপরাধ হয়ে যায়। যেমন এখানে হয়তো প্রসাদ দিচ্ছে কয়েকটা ছেলে, সকালবেলা আমি এই পথ দিয়ে যাচ্ছি, আমি হাত পাতলাম, প্রসাদ নিলাম। এইবার প্রসাদ নিয়ে আমি যখন ওই ট্যাপ কলে হাতে জল নিতে যাচ্ছি, হাত ধুতে যাচ্ছি, দেখছি একটা হাড়ি কাঠ পোতা আছে, মানে যে ওই পাঁঠা বলি দেবো কাঠটা। তারপরে আমি সামনেই তাকিয়ে দেখছি যে মা কালী, মা ভবানীর পূজা হয়েছে। আমি ঘর জ্বাললাম না, প্রসাদ নিয়ে নিয়েছি, খেয়েও ফেলেছি। মানে পাঁঠা বলি হয়েছে, ওই হাড় কাঠ পোতা আছে, সেখানে রক্তে ভেসে যাচ্ছে, জমাট রক্ত পড়ে আছে। পাঁঠা বলি হয়েছে, ভবানী মাকে দেওয়া হয়েছে। আর ওই পাঁঠা বলি, ওই ছাগমুন্ডের সংস্পর্শের যে প্রসাদ আমি খেয়েছি, মানে বৈষ্ণব মন্ত্রে যদি আমি থাকি, ওই প্রসাদ যদি নিয়ে নিই, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। আমি যদি শাক্ত মতে নিই, তাহলে কিন্তু অপরাধ হবে না। তাই একটা কথার কথা আছে না, যে ঘর জেনে প্রসাদ নিতে হয়। হরি বল। সাধান্য সেবনে বৈষ্ণবত্ব চলে যায়। দেখবেন কেউ যখন মারা যায়, এইদিকে অসুচ হয় 12 দিন কি 15 দিন, তাই তো? এইবার অসুচের শেষ দিন বেনাগাছ উত্তোলন হয়। বেনাগাছ হয় না, পুকুর পাড়ে হয়, শ্রাদ্ধ ক্রীড়া হয়। তারপরে কি হয়? দধিমঙ্গল হয়, তাই তো? তারপর দিন ভোজ হয় তো না? দধিমঙ্গলের আগের দিন ভোজ হয়, হয় না? ওইটাই ঠিক। মানে শ্রাদ্ধ ক্রীড়া হয়ে গেল, দধিমঙ্গল হলো, এইবার পরের দিন যদি ভুরি ভোজন হয়, মানে যেটা ওই আত্মীয়, শ্মশান বন্ধু, কুটুম্ব, যে ভোজ যাকে বলছে, তাহলে সেটা খাওয়া চলবে, সে যত বড়ই বৈষ্ণব হোক না কেন। আর যদি দধিমঙ্গল হয় না, হয়তো আজ শ্রাদ্ধ ক্রীড়া হচ্ছে, আজকেই ভোজ হচ্ছে, আর কালকে হবে দধিমঙ্গল, মানে শেষ কাজ হলো না। ধম্বলের বাড়ি বা দধিমঙ্গল বা দই হলুদের সরা ভাঙা বলে না, ওটার পূর্বে যদি ভোজ হয়, তাহলে সেটা হলো শ্রাদ্ধবাড়ির ভোজ। আর ওই শ্রাদ্ধবাড়ির ভোজ বা শ্রাদ্ধবাড়ির সেবা নিলে বৈষ্ণবত্ব চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দীক্ষা নিতে হবে।